মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি, নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মন্তব্য বিশ্লেষকদের। নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস সহ 17 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ। পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ, প্রয়োজনে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট। পরাজিত শক্তি যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে বললেন প্রধান উপদেষ্টা, পুলিশকে সতর্ক থাকার আহ্বান। আইএমএফ কিস্তি দিলে দেবে, না দিলে নিজেদের মতো করেই বাজেট বললেন অর্থ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও যা থাকছে: রাজনৈতিক নাটকীয়তার মধ্য দিয়ে 100 দিন পার করলেন ট্রাম্প, গুঁড়িয়ে দিয়েছেন যুদ্ধ বন্ধের স্বপ্ন। কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর স্থাপন নিয়ে চলমান আলোচনার মধ্যে অন্তর্বর্তী সরকার আজ মঙ্গলবার স্পষ্টভাবে জানিয়েছে তারা জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে তথাকথিত মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করেনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম 21 টেলিভিশনকে এক প্রশ্নের জবাবে আজ একথা বলেন। শফিকুল আলম বলেন, সরকার মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে কোনো আলোচনা করেনি। তিনি বলেন, সরকার মনে করে যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তার পাঠানোর উদ্যোগ নেওয়া হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত থাকবে। আমরা বলেছি যে ইউএন এর সাথে তো আমাদের কোনো এই বিষয় হয় নাই। যদি ইউএন এই ধরনের কোনো প্রপোজাল দেয়, আপনি আমাদের যে বক্তব্যটা যেটা আমি আমার ফেসবুকে লিখেছি এবং এটা ইউএনবি, তাহলে সেক্ষেত্রে আমরা এই বিষয়টা তখন আমরা দেখব না। কোনো আলোচনা হয়নি। আপনি দেখেছেন যে রাখাইনে একটা খুবই মানবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই হিউম্যানিটেরিয়ান কন্ডিশন নিয়ে অনেকেই উদ্বিগ্ন, সেই জন্য এই কথাগুলো উঠছে। রাখাইনে মানবিক করিডোর দিলে বাংলাদেশে নিরাপত্তা সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর সেই করিডোর যদি দেয়া হয় তাহলে কাদের সঙ্গে চুক্তি হবে তাও জটিল। কারণ রাখাইন এখন আরাকান আর্মির দখলে, আর মিয়ানমারের ক্ষমতায় আছে সামরিক জান্তা। ওই করিডোর দিলে ভূ রাজনীতিতেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা। সোহেল সামের রিপোর্ট। রাখাইনের দখল নিয়ে মিয়ানমারের জান্তা সরকারের সাথে লড়াই করছে আরাকান আর্মি। যুদ্ধবিধ্বস্ত সেই রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তের কথা পররাষ্ট্র উপদেষ্টা জানান সোমবার। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে। সেদিনই সরকারের এই সিদ্ধান্তের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানায় বিএনপি। অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। তবে মানবিক প্রয়োজনে করিডোর দেওয়ার মধ্যে কোনো সমস্যা দেখছে না এই বিশ্লেষক, কিন্তু তা হতে হবে সব পক্ষের সম্মতিতে। রুট দিয়ে দিবে তারা, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে গিয়ে আপনার খাদ্য, এবং সেই রুটটার নিরাপত্তা স্বীকার করতে হবে রাখাইন আর্মিকে, আরাকান আর্মিকে, এবং মায়ানমার সরকারকেও বলতে হবে যে না, ঠিক আছে, এই রুটে যেসব সাহায্য সহায়তা আসবে, হয়তো ইউনাইটেড নেশনসের মার্ক থাকবে, সেগুলোকে আমরা ডিস্টার্ব করব না। করিডোরের নিয়ন্ত্রণ নিজেদের মধ্যে না থাকলে এর মধ্যে না ঢোকাই ভালো বলে মনে করছেন সাবেক এই কূটনীতিক। অস্ত্রশস্ত্র, হালকা ভারী নানান রকমের অস্ত্র, মাদক যদি আসা যাওয়া করতে পারে, তারপরে সৈন্য সামন্ত আসা যাওয়া করতে পারে, যেগুলো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। এবং সেরকম কিছু হলে এমনও হতে পারে যে তারা এই করিডোর দিয়ে আসতে আসতে তারা আমাদের দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে। আমরা যদি নিশ্চিত না হতে পারি, আমাদের নিজেদের শক্তি না থাকে বা যাই হোক, তাহলে আমাদের এর মধ্যে না ঢোকাই ভালো। বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক মনে করেন, করিডোর দিলে
শেষ পর্যন্ত তা আঞ্চলিক শান্তি বিনষ্টের কারণ হতে পারে। বাংলাদেশ সরকার যদি করিডোর দেয় তাহলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলো এই জায়গায় তাদের একটা স্থায়িত্ব লাভ করবে, তাদের এই হিউম্যানিটেরিয়ান এইড নামে তাদের একটা ইন্টারভেনশনের ফলশ্রুতিতে চায়নার সঙ্গে যে আমেরিকার যে দূরত্ব এবং যে এখন বলি আমরা ট্রেড ওয়ার, যে ট্রেড ওয়ার চলছে সেটা ধীরে ধীরে সামরিক ওয়ারের দিকেও ধাবিত করতে পারে বলে আমি মনে করছি। রোহিঙ্গা সংকট সমাধানেও এটি কোনো কাজে আসবে না বলে মত তার। স্পর্শকাতর একটা চুক্তিতে যাওয়া দূরদর্শী চিন্তা হবে না। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। নতুন আগত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বিষয়ে জাতিসংঘের অঙ্গ সংস্থার পাঠানো চিঠির এখনও কোনো উত্তর দেয়নি বাংলাদেশ। একথা জানিয়েছে বাংলাদেশ রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশন। কমিশনের কমিশনার মিজানুর রহমান তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে জানিয়েছেন, ক্রমাগত রোহিঙ্গাদের আশ্রয় দিতে থাকলে পুনর্বাসনের জন্য তাদের মিয়ানমারে পাঠানোর প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠবে, তাই সময় নেওয়া হচ্ছে। সোমবার মিয়ানমারের রাখাইন থেকে আসা নতুন 1,13,000-এর বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক অঙ্গ সংস্থা ইউনাইটেড নেশনস রিফিউজি এজেন্সি UNHCR। এসব রোহিঙ্গা নতুন করে কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরের আশপাশে তাঁবু গেড়ে বসবাস শুরু করছেন। অনেকে আশ্রয় নিয়েছেন স্কুল এবং মসজিদে। খেলার দুনিয়ার তারকাদের পর এবারে হত্যা মামলার আসামি হলেন অভিনয় শিল্পীরাও। নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান সহ 17 অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানী ভাটারা একটি হত্যা চেষ্টার মামলায় তাদের আসামি করা হয়েছে। আকাশ উজ্জামানের রিপোর্ট। তোমার রূপের জাদু আমাকে করেছে কাবু। নতুন সিনেমা বা ওয়েব সিরিজে সারা ফেলে দিলেই এতদিন খবরের হেডলাইন হতেন অভিনয় শিল্পীরা। তবে এবার উল্টো চিত্র। হত্যা মামলার আসামি হয়ে খবরের শিরোনাম হলেন নুসরাত ফারিয়া, অপু বিশ্বাসের মতো ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনয় শিল্পীরা। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় একটি হত্যা মামলায় তাদের আসামি করা হয়েছে। মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 ও অজ্ঞাত 300-400 জনের বিরুদ্ধে ঢাকার CMM আদালতে মামলাটি করেন এনামুল হক। মামলা প্রক্রিয়াধীন, এটা কোর্টে হয়েছে, কোর্ট আমাদেরকে এফআইআর হিসেবে গণ্য করার জন্য নির্দেশ দিচ্ছে, আমরা কাজ করতেছি। সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই মামলার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান ভাটারা থানার এই কর্মকর্তা। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। ছোট পর্দার অভিনেতা সিদ্দিককে মারধর করে পুলিশে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জামা কাপড় ছেঁড়া অবস্থায় তাকে একদল যুবক টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এ সময় সিদ্দিক কান্নাকাটি করছিলেন এবং যুবকদের মধ্যে কেউ কেউ তার গায়ে হাত তুলছিলেন। তারা আওয়ামী লীগের দোসর বলে স্লোগান দিচ্ছিলেন। পরে তাকে রমনা থানায় হস্তান্তর করা হয়। অভিনেতা সিদ্দিক আওয়ামী লীগ সরকারের আমলে গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে একাধিকবার সংসদ নির্বাচনের মনোনয়ন চেয়েছিলেন। দিয়ে দিলাম, সমর্থন করলাম, কেন সে আরেস্ট হবে না, কেন সে চালানো হবে না? আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দোসর, তাকে কোনোভাবে ছাড়া হবে না, কেন অ্যারেস্ট করতে হবে? আমরা পুলিশের হাতে বারবার তুলে দেওয়ার পরও পুলিশ কেন ছেড়ে দিচ্ছে, সেই জবাব পুলিশকে দিতে হবে। আমরা অ্যারেস্ট চাই, ছাত্র জনগণ। থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি, কিন্তু ডিবি কোনো কার্যক্রম করছে না। বারবার বলছে এখন পুলিশ নিয়ে আসছে, তাকে রমনা থানায়, অবশ্যই তাকে রমনা থানায় সোপর্দ করতে হবে। সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকায় ইরেশ জাকেরকে হত্যা মামলার আসামি করা হয়েছে বলে দাবি করেছেন শ্রাবণ হত্যা মামলার বাদী ও তার ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি। বৈষম্য বিরোধী আন্দোলনে ইরেশের অংশগ্রহণের বিষয়টি জানা নেই বলেও 21 টেলিভিশনকে জানান তিনি। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর মিরপুরে নিহত হন নওগাঁর ছেলে মাহফুজ আলম শ্রাবণ। 20 এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি বাদী হয়ে সাবেক মন্ত্রী, এমপি, ঢাকার সাবেক 2 মেয়র, কয়েকজন সাংবাদিক, ব্যবসায়ী, নির্বাচন কমিশনার, আইনজীবী ও অভিনেতা সহ 408 জনের নামে মামলা করেন।
এই হত্যা মামলায় নাম এসেছে জুলাই আন্দোলনে সক্রিয় অভিনয় শিল্পী ইরেশ জাকিরের। ছাত্র জনতার আন্দোলনে থাকার পরও ইরেশকে কেন আসামি করা হলো তার ব্যাখ্যা দেন মামলার বাদী। আসাদুজ্জামান নূর ওনার কোম্পানি পরিচালনা করা বা ওনার সঙ্গে সংলিপ্ত বা আরও আওয়ামী লীগের আরও অন্যান্য লোকজনের সঙ্গে সে জড়িত এরকম একটা থেকে তার নাম আসে এবং আসাদুজ্জামান নূর নিজেও 17 নম্বর আসামি। সেও তো তার সঙ্গে উঠা বসা করে এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সে জড়িত এইরকম একটা থেকে তার নামটা আর কি আসছে। তার কথা, মামলা তো আগেও হয়েছে, সেই ফরম্যাট অনুসরণ করেছেন তিনি। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীরা চিহ্নিত হবে। যতগুলোই মামলা সবগুলো তো এইরকমই, যার সঙ্গে জড়িত। এখন আমরা তো আর জানি না যে সে আসলে আন্দোলনে ছিল কি না বা আওয়ামী লীগের এই ইয়েগুলোর সাথে সে জড়িত ছিল বিধায় তার নামটা আমরা দিছি। বাদী ঘটনার সময় ঢাকায় ছিলেন না, এখনো তিনি তার বাড়ি নওগাঁয় অবস্থান করছেন। সবার কাছে শুনে মামলা করেছেন দাবি তার। তদন্ত হোক এবং বিচার প্রক্রিয়া তাড়াতাড়ি শেষ করা হোক এবং যারা আসামি বা প্রকৃতই যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ছাত্র জনতা হত্যার ঘটনায় মামলা করার অধিকার সাধারণ মানুষের রয়েছে, তবে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় কাউকে ফাঁসানো বা হয়রানির উদ্দেশ্যে আসামি করা হলে তা মানবাধিকারের পরিপন্থী বলে মন্তব্য করেছে আইন সালিশ কেন্দ্র। আসক বিবৃতিতে বলে, সম্প্রতি একটি মামলায় অভিনেতা ইরেশ জাকের সহ অন্তত 25 জন সাংবাদিককে অন্তর্ভুক্ত করে হত্যা মামলা দায়ের হয়েছে। নাগরিকদের অধিকার রক্ষা করাই আইনের উদ্দেশ্য, কিন্তু এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত মামলা কখনো কখনো আইনকে ব্যবহার করে নিরীহ মানুষদের হয়রানির ঘটনা অগ্রহণযোগ্য। বিগত সরকারের সময় বিভিন্ন সময় গায়েবী মামলার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছিল। বর্তমান সরকারের সময়েও গায়েবী মামলা ফিরে এসেছে বলে প্রতীয়মান হচ্ছে, কেননা ঘটনাস্থলে কখনোই উপস্থিত ছিলেন না এমন ব্যক্তিদের আসামি করা হয়েছে। আশ্চর্যজনকভাবে বেশ কিছু মামলার এজাহার ও আসামি একই। নিরাপরাধ ব্যক্তিকে আসামি করা সহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের গুলশানের একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব মঙ্গলবার এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান, মামলার অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম ফ্ল্যাট জব্দের এই আবেদন করেন। গুলশানের ওই ফ্ল্যাটের দাম 57 লাখ টাকা লেখা হয়েছে দুদকের আবেদনে। সেখানে বলা হয়, সাইমা ওয়াজেদ পুতুল স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এই সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এর আগে গত 11 মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা ধানমন্ডির সুধা সদন বাড়ি জব্দের আদেশ দেয় আদালত। তদন্তের স্বার্থে দুদক শেখ হাসিনা ও তার পরিবারের যে কোনো সদস্যের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে পারে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন আরেফিনের। বিস্তারিত দেখবেন আরেফিন শাওনের রিপোর্টে। ফ্যাসিস্ট সরকারের অপরাধীরা পলাতক। এরই মধ্যে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে দুদক। সংবাদ সম্মেলনে দুদক জানায়, প্রয়োজনে শেখ হাসিনা সহ তার পরিবারের যে কোনো সদস্যের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হবে। তদন্ত দলের এখতিয়ারাধীন বিষয়, তারা তদন্তের প্রয়োজনে যেটা যখন প্রয়োজন হবে সেই ব্যবস্থা তারা গ্রহণ করবেন। এছাড়া সাবেক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের 3 ব্যাংক হিসেবে প্রায় 8 কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। জনাব আকমা মোজাম্মেল হক সংসদ সদস্য এবং মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে 10 কোটি 34 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা, এ নিয়ে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004। আরেফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির প্রধান কার্যালয় সহ জেলা উপজেলা পর্যায়ে 36টি কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল 10টা থেকে এই অভিযান শুরু হয়। এলজিইডির তত্ত্বাবধানে বিভিন্ন রাস্তা এবং ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের কাজ করায় নির্মাণ করা রাস্তা ও ব্রিজ কালভার্ট অল্প দিনে ধসে পড়ে। এমন অভিযোগের তদন্ত করা হচ্ছে অভিযানে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
দেশের বিভিন্ন জেলা উপজেলায় অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম এলজিইডির বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুদক। সকালে এলজিইডির অফিসে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুদক কর্মকর্তারা জানায়, প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পূর্ণ না করেই বিধি বহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলন করে নেওয়া হচ্ছে। এছাড়া এলজিইডির তত্ত্বাবধানে বিভিন্ন রাস্তা ও ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের কাজ করায় নির্মাণ করা রাস্তা ও ব্রিজ অল্প দিনেই ধসে পড়ে। এমন অভিযোগের তদন্ত করা হচ্ছে অভিযানে। আপাতত অফিসের ফাইলগুলো আমরা করেছি, কিছু তথ্য আমরা নিয়েছি, আর কিছু তথ্য ওনারা পাঠাবে। পরবর্তীতে আমরা সরজমিনে কিছু খোঁজখবর নিব। রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। দুদকের কর্মকর্তারা রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কক্ষে প্রবেশ করে তার উপস্থিতিতে সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্র খতিয়ে দেখেন এবং জিজ্ঞাসাবাদ করেন। বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নোয়াখালীর কবিরহাট উপজেলা এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। এলজিইডি কার্যালয়ের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তার কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দুদক কর্মকর্তারা। হেড অফিসের যে আবেদনের প্রেক্ষিতে আমরা এখান থেকে একটা প্রতিবেদন জমা দিব, জমা দেওয়ার প্রেক্ষিতে ওখানে আমাদের যে কাগজগুলো যাচাই বাছার পর আমরা দেখবো যে এখানে কি সম্পর্কিত অনিয়মগুলো ধরা পড়ছে। জামালপুরেও এলজিইডির কয়েকটি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। শহরের পাথালিয়া এলাকায় এলজিইডির কার্যালয়ে এই অভিযান চালানো হয়। এ সময় প্রয়োজনীয় ফাইলপত্র যাচাই বাছাই করে দেখেন তারা। 5 কোটি টাকার প্রকল্প সম্পর্কে অনিয়মের বিষয়ে আমরা অনুসন্ধানে এসেছি। খাল খননের বিস্তারিত তথ্য উপাত্ত নিয়ে যাচাই বাছাই করে পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা প্রধান কার্যালয়ে পাঠাবো। বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এই অভিযান চলমান থাকবে বলে জানানো হয়। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন। পরাজিত শক্তি যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে এজন্য পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। জনগণের সাথে পুলিশের দূরত্ব ঘোচাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। স্বৈরাচারকে রক্ষা করতে গিয়ে জুলাই বিপ্লবের পর গণরোষে পড়ে পুলিশ। বিশৃঙ্খল অবস্থার মধ্যে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তারপর নানামুখী উদ্যোগে একটু একটু করে ঘুরে দাঁড়ায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এ বাহিনী। পুলিশ সপ্তাহ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জানান, এখন আইন শৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এদিকে সংস্কার সহ নানামুখী উদ্যোগের মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা আবারও বললেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুলাইয়ের মধ্যে হবে নির্বাচন। কিন্তু পরাজিত শক্তি বসে নেই। দেশকে অস্থিতিশীল করার সর্বোচ্চ চেষ্টা তারা করছে। ভবিষ্যতে কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্যায় কাজে ব্যবহার না করা যায়, তার জন্য একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। নির্বাচনের আগে এই আগের সময়টা অনেক কঠিন সময়। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমি আগেও বলেছি, আবারও আপনাদেরকে নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। গেল 16 বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল এ বাহিনী। প্রধান উপদেষ্টা বলেন, জনগণের সাথে এ বাহিনীর দূরত্ব ঘোচাতে হবে। বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি বলবো এটা কঠিন না। একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এই বন্ধন অটুট থাকবে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশকে সর্বোচ্চ সংবেদনশীল হওয়ারও আহ্বান প্রধান উপদেষ্টার। নারী এবং শিশু নিরাপত্তা পেলে আমরা বুঝতে পারবো দেশ নিরাপত্তার দিকে অনেক দূরে এগিয়ে গেছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সব শর্ত মেনে কোনো ঋণ সরকার নেবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সাফ বললেন, বাংলাদেশ এখন আর IMF ও বিশ্ব ব্যাংকের উপরে নির্ভরশীল নয়। তিনি বলেছেন, IMF এর সাথে ঋণ কর্মসূচি বজায় রাখার বিষয়ে বাংলাদেশ কঠিন সিদ্ধান্ত নেবে। কিস্তি ছাড় না দিলে নিজেদের মতো করেই বাজেট করা হবে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে।
সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে বাজেট ইস্যুতে কথা বলেন অর্থ উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভার খুঁটিনাটি উঠে আসে এতে। আমরা তো ওই ঋণের বোঝা নিতে চাই না। IMF এর ঋণ প্রসঙ্গে উপদেষ্টার বক্তব্য স্পষ্ট। সংস্থাটির কাছে 1.2 বিলিয়ন বাজেট সাপোর্ট চাওয়া হয়েছে, তবে শর্ত মেনে ঋণ নয়। IMF থেকে কোনো টাকা পয়সা না নিয়ে কিন্তু আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন রিজার্ভ স্টেবল। আমরা কিন্তু IMF থেকে আর টাকা পাই নাই এই গভর্নমেন্ট আসার পর। অত তাদেরকে বললাম তোমাদের টাকা ছাড়াই তো আমরা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি পৌঁছেছি। ইজ এ প্রুফ। অতএব তারা যে আমাদের এখন চাপিয়ে দেবে, শর্তগুলি চাপিয়ে দেবে, তারাও টের পেয়েছে। অতএব ওরা বলছে উইল কন্টিনিউ, এবং ওরা বলছে যে উই আর অ্যারাইভিং টুয়ার্ডস এগ্রিমেন্ট। আপনারা দেখেছেন তো। ট্রাম্পের শুল্ক নীতি ও বাণিজ্য নিয়ে তর্কে না যাবার ইঙ্গিত দেন উপদেষ্টা। আমাদের স্টেজ হলো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিটেলিয়েটরি কথাবার্তা না বলা, চ্যালেঞ্জ না করা। কারণ আফটার US গভর্নমেন্ট সে যাই করবে, আমরা বলি না খারাপ করে। এটা দেখেন চায়না অ্যাফোর্ড করতে পারে, যে চায়নাতে এক কথা বলে দিচ্ছে এই আমাদের। এখন ওরা বলছে যে এখন চায়নার সাথে নেগোশিয়েট করতে। বাংলাদেশের আমাদের ইস্যু হলো এঙ্গেজমেন্ট। 3 মাস পর শুল্ক আরোপের নতুন সিদ্ধান্ত সামনে রেখে সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। আমরা তো অলরেডি প্রিপারেশন নিয়েছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বাণিজ্য বাড়াতে আজারবাইজানের সাথে সংযোগ আরও বাড়াতে একমত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলনুর মোহাম্মদভ সাক্ষাৎ করতে এলে তার সাথে আলোচনায় এ মত দেন তিনি। এ সময় ঢাকায় দেশটির দূতাবাস খোলা এবং সরাসরি বিমান ফ্লাইট পরিচালনার ব্যাপারেও একমত হন প্রধান উপদেষ্টা। বলেন, ঢাকায় দূতাবাস হলে আজারবাইজানের ভিসা নিয়ে আর বাংলাদেশিদের সমস্যা পোহাতে হবে না। অন্যায় করলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে গণসংযোগ অনুষ্ঠানে তিনি বলেন, কেউ অন্যায় করলে তাদের শক্ত হাতে দমন করে পুলিশের কাছে তুলে দিতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরে রাজনীতি করতে চাইলে দেশের জনগণই তাকে দেখে নেবে। অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না, মানুষ ভালোবাসবে না। ওই আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে। সুতরাং অন্যায় কেউ যেন না করে সেদিকে খেয়াল রাখবে। নেতাদেরকে অনুরোধ করব, নিজেরা অত্যন্ত শক্তিশালী নিয়ে আপনারা এই সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার চেষ্টা করবেন। যদি করতে চায় আমাদের জেলা নেতাদের বলবেন, তাহলে পুলিশের কাছে দেবেন, সরাসরি তুলে দেবেন। জাতীয় নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় অমুসলিমদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জামাত নির্বাচন চায়। নির্বাচনের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে ডিসেম্বর অথবা এপ্রিল মাস। এলাকার মানুষ চাইলে কুলাউড়া আসন থেকে নির্বাচন করার আশাবাদ জানান জামায়াত আমির। বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। সারা দেশে ক্লাস পরীক্ষা বর্জন সহ চলছে কারিগরি শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন সহ 6 দফা দাবিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউনের ঘোষণা দেয় পলিটেকনিকের শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা বেলা 11:30টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ময়মনসিংহ পলিটেকনিকেও ক্লাস পরীক্ষা বর্জন করে প্রতিবাদ সভা করেন শিক্ষার্থীরা। রংপুরে সরকারি ও বেসরকারি পলিটেকনিক মিলিয়ে একই কর্মসূচি পালন হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি মানা না হলে আন্দোলন চলবে। আমরা যতদিন আমাদের আন্দোলন সফল না হয় এবং বাস্তবে আমরা যেটা দেখতে পারবো না, ততদিন আমাদের ক্লাস সবকিছুই অফ থাকবে। কুষ্টিয়ায় চলছে একযোগে শাটডাউন কর্মসূচি। পটুয়াখালীতে প্রধান গেটে তালা ঝুলিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা।
একই দাবিতে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ইনস্টিটিউটের প্রধান গেটে তালা ঝুলিয়ে সকাল থেকেই অবস্থান নেয় তারা। আমাদের 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করব। আমাদের উচ্চশিক্ষার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় বা প্রয়োজনীয় যেই কলেজগুলো স্থাপন করা দরকার, এগুলো যত দ্রুত সম্ভব আমাদেরকে মেনে নিতে, আমরা শিক্ষার্থী হিসেবে আমরা এটাই চাচ্ছি। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন পালন করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে, পরে একটি মিছিল বের করে প্রতিষ্ঠানের বিভিন্ন গেটে তালা ঝুলিয়ে দেয়। এছাড়া একই দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 16 এপ্রিল শুরু হওয়া এই আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার একটি কমিটি গঠন করলেও শিক্ষার্থীরা পরদিনই তা প্রত্যাখ্যান করেন। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। কারিগরি শিক্ষার্থীদের 6 দাবি যথাযথ নয় বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মূল সমস্যার সমাধানে এই খাতের কাঠামোগত সংস্কার জরুরি বলে মনে করেন তিনি। রাজধানীতে সংবাদ সম্মেলনে কথা বলেন ডক্টর দেবপ্রিয়। বেকার সমস্যার সমাধানে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করার উপরে জোর দেন বক্তারা। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বর্তমান পরিস্থিতি ও সংস্কার পরিকল্পনা নিয়ে নাগরিক প্ল্যাটফর্মের এই সংবাদ সম্মেলন। শুরুতেই উঠে আসে কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রতি অবহেলা সহ নানা সমস্যার কথা। কারিগরি শিক্ষার প্রতি বৈষম্যমূলক নীতি পরিবর্তনের প্রতি আহ্বান জানান সংগঠনটির আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বৈষম্য এবং অবহেলার একটি প্রকৃষ্ট উদাহরণ হলো বাংলাদেশের বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা। শিক্ষার এই ধারাটির প্রতি যে পক্ষপাত দুষ্ট আচরণ এবং এখানে যে সমন্বয় এবং উদ্যোগের অভাব, তা আমাদের খুবই পীড়িত করে। কারিগরি শিক্ষা ব্যবস্থার মূল সমস্যাগুলোর সমাধান শিক্ষার্থীদের 6 দফা দাবি পূরণের মাধ্যমে সম্ভব না। কারিগরি শিক্ষার কাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের ওপর জোর দেন তিনি। ছাত্রদের পক্ষ থেকে যেই 6 দফা দাবি দেওয়া হয়েছে, আমরা সেটা যথেষ্ট যত্ন সহকারে অধ্যয়ন করার চেষ্টা করেছি। যেই দাবিগুলো দেওয়া হয়েছে, এগুলো হলো নিরসনটা হলো রোগের উপসর্গ নিরসনের মতো। মূল রোগ এখনো কিন্তু এই 6 দফা দাবির ভিতরে সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি। এছাড়া বেকারত্ব সমস্যার সমাধানে উদ্যোক্তা তৈরির উপর গুরুত্ব দেন নাগরিক প্ল্যাটফর্মের সদস্য ডক্টর মোস্তাফিজুর রহমান। আমাদের দেশে যে কারিকুলাম সাথে শ্রমবাজারের একটা বিচ্ছিন্নতা আমরা দেখি, হ্যাঁ, এটা একটা বড় কারণ হলো যে উদ্যোক্তা যারা, তারা যেরকম চান আমরা প্রশিক্ষণটা সেইভাবে দিতে পারছি না। সরকারকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রতি যথাযথ মনোযোগ দেওয়ারও পরামর্শ দেন বক্তারা। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা। বিশেষ পরীক্ষা 1 বছরের মধ্যে শেষ করার রোডম্যাপ প্রকাশ সহ 8 দাবি মেনে নিতে 7 দিনের আলটিমেটাম দিয়েছে পিএসসি সংস্কার আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পিএসসি সংস্কার আন্দোলনের কর্মসূচি থেকে নিয়ে 29 এপ্রিল থেকে 6 মের মধ্যে পিএসসি সংস্কারে 8 দফা বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। তারা অভিযোগ করেন, পিএসসিতে এখনও স্বৈরাচার আওয়ামী লীগ সরকারে রেখে যাওয়া দোসররা রয়েছেন, তারাই প্রশ্ন ফাঁসের মতো অপকর্ম চালাচ্ছে। বাচ্চাকে খাবার দেওয়া কেন্দ্র করে পরিমণি গৃহকর্মীকে অত্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে পরিমণির গৃহকর্মী জানান, তাকে আটকে রেখে শারীরিক অত্যাচার করে পরিমণি। বের হতে গেলেও তা করতে দেওয়া হয়নি। পরবর্তীতে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় বিদ্যুৎ সংকটে সাভার ডিইপিজেডের 90 কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। ছুটি ঘোষণা করা হয় 5টি কারখানায়। বিকল্প ব্যবস্থায় প্রায় 70% কারখানায় উৎপাদন পুনরায় চালু করলেও ওইসব কারখানায় প্রতিদিন প্রায় কয়েক কোটি টাকা ক্ষতির মুখে পড়বে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ। সাভার থেকে শাহেদ জুয়েলের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ডিইপিজেডের সবগুলো কারখানায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয় সোমবার থেকে। তবে মঙ্গলবার বিকল্প উপায়ে পাশের পাওয়ার স্টেশন থেকে 25 মেগাওয়াট বিদ্যুতের যোগান দেওয়া হয়।
এখনও ঘাটতি আছে ২০ মেগাওয়াট। কোনো কোনো কারখানা জেনারেটর দিয়েও উৎপাদন কাজ চালু রাখার চেষ্টা করে যাচ্ছে, তবে ৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ফলেই মূলত বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। কিছু কোম্পানি তারা তাদের নিজস্ব জেনারেটর ব্যবহার করে ফ্যাক্টরিকে তারা চালু রেখেছিল, কিন্তু পরবর্তীতে তারা ছুটি দিতে বাধ্য হয়। বিকল্প পথে কাজ চালু রাখলেও কয়েক কোটি টাকা লোকসানের মধ্যে পড়তে পারেন বলে জানায় কারখানা কর্তৃপক্ষ। প্রতিদিন যদি আমাদের ৩৫ লক্ষ টাকা করে বেশি লাগে, তো প্রায় ৭.৫ কোটি টাকা এডিশনাল লাগবে। এখানে প্রায় ১০,০০০ লোক আমাদের ফ্যাক্টরিতে কাজ করে, আমাদের পক্ষে ফ্যাক্টরি রান করা সম্ভব না। তবে এই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পেছনে আছে তিতাস গ্যাসের বকেয়া আদায়। আশুলিয়ার ইউনাইটেড পাওয়ার জেনারেশন কর্তৃপক্ষের কাছে গ্যাস সরবরাহের বিল বাবদ এ পর্যন্ত ৪৭৯ কোটি টাকা পাওনা রয়েছে তিতাস গ্যাস কোম্পানির। এ নিয়ে দীর্ঘদিন দেনদরবার হলেও তার না মিটায় তিতাস বকেয়া টাকা উত্তোলনের জন্য আদালতে শরণাপন্ন হয়। আদালত ওই কোম্পানিকে পাওনা টাকা পরিশোধের জন্য আদেশ দেন। তাতেও কান না দেয় সোমবার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। আমাদের প্রত্যেকটা গ্যাস বিলের গায়ে অটোমেটিক একটা নোটিশ থাকে। যে কোনো একটা নর্মাল রেস্টুরেন্টের যে বিল দেওয়া হয়, সেখানেও বলা থাকে আফটার দিস ডেট ইউর কানেকশন উইল বি ডিসকানেক্টেড উইদাউট ফার্দার নোটিশ। তবে পোশাক শিল্প মালিকরা শিল্প টিকিয়ে রাখতে ও অর্থনৈতিক চাকা সচল রাখতে দ্রুত গ্যাসের সমাধানের তাগিদ দেন। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এবারে বাণিজ্য সংবাদ। আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারও মিলিয়নিয়ার স্লোগানে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22। এই ক্যাম্পেইনের আওতায় ওয়ালটনের তৈরি ইউরোপিয়ান এসএসসি ব্র্যান্ডের এসি কিনে ১০ লাখ টাকা পেয়েছেন খুলনার মিঠুন দত্ত। এক অনুষ্ঠানে তার হাতে চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ অফিসার ওয়াহিদুজ্জামান তানভীর। চলতি বছর ঈদুল আজহা পর্যন্ত দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা পর্যন্ত পুরস্কার। মাসব্যাপী স্পেশাল ঈদ রেমিটেন্স ক্যাম্পেইন শুরু করেছে ইসলামী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়ন। ইসলামী ব্যাংক টাওয়ারে এর উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান। উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম সহ ঊর্ধ্বতন নির্বাহীরা। এ সময় জানানো হয়, ক্যাম্পেইন চলাকালীন ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিটেন্স প্রেরণকারীদের ড্রয়ের মাধ্যমে প্রতি সপ্তাহে 3টি করে 12টি ফ্রিজার দেওয়া হবে। এছাড়া 50,000 রেমিটেন্স সুবিধাভোগীকে ব্যাকপ্যাক দেওয়া হবে। এবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। অনেকটাই বিশৃঙ্খল আয়োজনে কাটল ট্রাম্পের ক্ষমতা গ্রহণের 100 দিন। অপ্রত্যাশিত আর অস্থিতিশীল কৌশল পরিচালনায় ট্রাম্পের উগ্র আচরণের জরিপ এবার উঠে এলো বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। আমেরিকা ফার্স্ট নীতিতে ট্রাম্প বদলে দিয়েছেন বিশ্ব ব্যবস্থা। শুধু তাই নয়, দেশটির ঐতিহ্যবাহী মিত্ররাও যেন হতাশ। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। মার্কিনীদের ভোটে জয়ী হয়ে এবছরের শুরুতে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটে ডোনাল্ড ট্রাম্পের। গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নেন তিনি। ক্ষমতায় বসার 100 দিনের মধ্যেই ট্রাম্প বিশ্বব্যাপী শুল্কযুদ্ধ শুরু করেছেন। বৈদেশিক সহায়তা কমিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে ন্যাটো মিত্রদের উপেক্ষা করে রাশিয়ার বয়ানকেই সমর্থন করেছেন। গাজা ইস্যুতে মিত্র ইসরায়েলকে সহায়তা বাড়িয়ে সমালোচিত হচ্ছেন। গ্রিনল্যান্ড, পানামা খাল দখল এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্যে পরিণত করার কথাও প্রকাশ্যে বলেছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদের প্রথম 100 দিনে ট্রাম্প সব মিলিয়ে যা সিদ্ধান্ত নিয়েছেন তাতে কতটা সমর্থন আছে তার সমর্থকদের, কিংবা ট্রাম্প তার প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পেরেছেন, কিংবা তার জনপ্রিয়তা কমলো নাকি বাড়লো, বিশ্বে তার অবস্থান কোথায় দাঁড়ালো, এমন সব প্রশ্ন জাগে।
there was a real sense that আমেরিকার বিভিন্ন গণমাধ্যমের জরিপ বলছে দেশটির ৪৪% মানুষ মনে করছেন প্রথম ১০০ দিনে ট্রাম্প ভুল বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছেন। তারা বলছেন ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে দেশের অভ্যন্তরীণ অবস্থা, অভিবাসন ও বাণিজ্য নীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। with those two groups. Nonetheless, when you আর রিপাবলিকানরা বলছেন ট্রাম্প প্রত্যাশা পূরণ করেছেন। মার্কিনীদের ২৪% মতে ট্রাম্প সঠিক পথেই চলছেন। এদিকে বিশ্ব অর্থনীতিতে ঝড়, ইউরোপের উদ্বেগ সব মিলিয়ে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট কর্মসূচি মিত্রদের দূরে ঠেলে দিয়েছে এবং প্রতিপক্ষদের সাহস জুগিয়েছে। তার পদক্ষেপ এবং সেই সাথে অজানা পরবর্তী পরিকল্পনায় বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছেন ট্রাম্প। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে পাকিস্তান। ভীমবার জেলার মানাওয়ার সেক্টরে কোয়াডক কপ্টারটি ভূপাতিত করা হয়। ড্রোনটি আকাশসীমা লঙ্ঘন করার পর গুলি চালিয়ে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। পাকিস্তান সেনাবাহিনী ড্রোন ভূপাতিত করার এই ঘটনাকে নিজেদের সতর্কতা, পেশাদারিত্ব ও প্রতিরক্ষাগত প্রস্তুতির প্রমাণ বলে উল্লেখ করে। একই সঙ্গে জানানো হয় শত্রুদের যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক এবং কার্যকর জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। এদিকে সন্ত্রাসী হামলার পর কাশ্মীরের ৪৮টি রিসোর্ট ও পর্যটন কেন্দ্র বন্ধ করা হয়েছে। পাশাপাশি বুদগামের দুধপত্রী, অনন্তনাগের ভেরিনাগের মতো বেশ কয়েকটি গন্তব্য পর্যটকদের বন্ধ রাখা হয়েছে। এবারে খেলার খবর। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে শক্ত অবস্থানে বাংলাদেশ। সাদমান ইসলামের সেঞ্চুরিতে ৬৪ রানের লিড নিয়েছে টাইগাররা। ৯ উইকেটে ২২৭ রানে দিন শুরু করা জিম্বাবুয়ে টিকতে পেরেছে মাত্র ১ বল। নিজেদের প্রথম ইনিংসে দুর্দান্ত ওপেনিং জুটি গড়েন সাদমান ও এনামুল। ১১৮ রানের জুটি গড়েন তারা। ৩৯ রান করে আউট হন এনামুল। মুমিনুল করেন ৩৩ রান। অন্য প্রান্ত থেকে সেঞ্চুরি তুলে নেন সাদমান ইসলাম। ১২০ রানে আউট হন তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেছেন ২৩ রান। এদিন রান পেয়েছেন মুশফিকুর রহিম। ৫৯ বলে ৪০ রানের ইনিংস খেলে রান আউটে বিদায় নিতে হয় মুশফিককে। ৭ উইকেটে ২৯১ রানের দিন শেষ করেছে টাইগাররা। শেষ করছি রাতের ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি, নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মন্তব্য বিশ্লেষকদের। নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস সহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ। পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ, প্রয়োজনে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট। পরাজিত শক্তি যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে বললেন প্রধান উপদেষ্টা। পুলিশকে সতর্ক থাকার আহ্বান। আইএমএফ কিস্তি দিলে দেবে, না দিলে নিজেদের মতো করে বাজেট বললেন অর্থ উপদেষ্টা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।